হ্যালো মাই ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল এসএসডিএল ম্যাথ পয়েন্ট। আমি শ্রীকান্ত স্যার চলে এসেছি আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে। এই ভিডিওতে তোমরা তোমাদের যে পর্ষদ টেস্ট পেপার ছিল তার অঙ্কের স্কুলের 9 নম্বর যে স্কুলটা রয়েছে অর্থাৎ রায়গঞ্জ করোনেশন হাই স্কুল, এই স্কুলের যে টেস্টের অঙ্কের প্রশ্নপত্র ছিল তার 1 ও 2 নম্বরের প্রশ্নের সঠিক ও ডিটেলস সমাধান পাবে। তা যারা নতুন ভিউয়ার্স রয়েছে অবশ্যই পাশে থাকা বেল আইকনে প্রেস করে সাবস্ক্রাইব করে দাও। আর যারা পুরনো স্টুডেন্ট রয়েছে তোমাদের চেনা পরিচিতিদের মধ্যে এই ভিডিওগুলি প্রচুর পরিমাণে শেয়ার করো, যাতে তারা মাধ্যমিক 2026 পরীক্ষায় অঙ্কে ভালো নম্বর পেতে পারে। তা কথা না বাড়িয়ে আজকে আমি সরাসরি অঙ্কে ফিরব, যেখানে তোমরা একের দাগের একের প্রশ্নে কি রয়েছে দেখো। বলেছে 2 বছরে একটি গাছের উচ্চতা 25 সেমি থেকে বৃদ্ধি পেয়ে 36 সেন্টিমিটার হয়েছে। গাছটির বার্ষিক উচ্চতা বৃদ্ধির হার R% হলে আর এর মান কত? তাহলে উচ্চতা কত ছিল? প্রথমে ছিল 25 সেন্টিমিটার, 2 বছর পর বেড়ে হয়েছে 36 সেন্টিমিটার। তাহলে দেখো এভাবে আমরা লিখতে পারি যে সূত্রটা কী ছিল, A সমান P ইন্টু 1 প্লাস R/100 হোল টু দ্য পাওয়ার N। এ বলতে বেড়ে যেটা হবে, তাহলে পির মানটা দেওয়া আছে 25 ইন্টু 1 প্লাস R/100, আর এন বলতে বছর দেওয়া আছে 2 বছর, সমান এটা দেওয়া আছে 36 বেড়ে হচ্ছে, বা 1 প্লাস R/100 এর হোল স্কোয়ার সমান দেখো 25টা ওপারে গেলে 36/25, এটা আমরা লিখতে পারি 6/5 এর হোল স্কোয়ার। দুই দিক থেকে যদি স্কোয়ারটা আমরা ক্যান্সেল করি তাহলে চলে আসছে বেটা 1 প্লাস R/100 সমান 6/5, বা R/100 সমান 6/5 মাইনাস 1, এটা বিয়োগ করলে কত আসবে? 5 একে 5, 6 থেকে 5 গেলে 1/5। তাহলে R ইকুয়াল টু পেয়ে যাচ্ছি 1/5 ইন্টু 100, তা 5 20 100। তা দেখে নাও কত নম্বর অপশানে মিলে যাচ্ছে, এটা অপশান এ। তাহলে বেটা একের দাগে একের প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে অপশান এ। এবার আমরা দুইয়ের দাগের অঙ্কে যাব। দুইয়ের অঙ্কে কি বলেছে? দুইয়ের অঙ্কে বলেছে, অঙ্কটা আমি লিখবো আগে, √x প্লাস 5 প্লাস √5 মাইনাস এক্স ইকুয়াল টু 4। এখান থেকে এক্স এর মান বার করতে হবে। তার আগে বেটা একটু কাজ করব, যে এটাকে আমরা √x প্লাস 5, তো 5 প্লাস এক্স লিখতে পারি, সেইভাবে একটু সাজিয়ে নিচ্ছি। 5 প্লাস এক্স, আর এটা 5 মাইনাস এক্স ইকুয়াল টু 4। বোথ সাইডে স্কোয়ার করো, স্কোয়ারিং ফ্রম বোথ সাইডস উই গেট। তাহলে দেখো এ প্লাস বি হোল স্কোয়ার সূত্রে ভাঙলে প্রথমে আসবে এই √5 প্লাস এক্সের হোল স্কোয়ার, তবে 2 ইন্টু এ বি বলতে √5 প্লাস এক্স আর √5 মাইনাস এক্স, আর বি স্কোয়ার বলতে এটা কী পাবো? √5 মাইনাস এক্সের হোল স্কোয়ার, আর ওদিকে 4 স্কোয়ার বলতে 16। তাহলে দেখো রুট আর স্কোয়ার ক্যান্সেল হলে পড়ে থাকবে 5 প্লাস এক্স প্লাস 2 ইন্টু, দেখো এটা এ প্লাস বি এ মাইনাস বি, তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সেটা আবার রুটের মধ্যে থাকবে, তা রুটের মধ্যে থাকছে 5 স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, আর এখানেও রুট আর স্কোয়ার ক্যান্সেল হলে 5 মাইনাস এক্স ইকুয়াল টু 16, প্লাস এক্স মাইনাস এক্স ক্যান্সেল হলো, তাহলে এটা কি পড়ে থাকছে? এইবারে লিখছি, বা দেখো 5 আর 5 মিলে 10, 10 প্লাস 2 ইন্টু √1, 5 স্কোয়ার বলতে পেয়ে যাব 25 মাইনাস এক্স স্কোয়ার, আর ডান দিকে পড়ে আছে বেটা 16, তার মানে পেয়ে যাচ্ছি 2 ইন্টু √1 25 মাইনাস এক্স স্কোয়ার, আর 16 থেকে 10 বাদ গেলে পড়ে থাকছে 6, আর 2 দিয়ে কাটাকুটি করলে 2 3 6, তাহলে বেটা 25 মাইনাস এক্স স্কোয়ার সমান পেয়ে যাব রুটটা ওপারে গেলে স্কোয়ার, বা এক্স স্কোয়ার সমান 25 মাইনাস 3 স্কোয়ার সমান কি 25 মাইনাস 9, তাহলে এক্স স্কোয়ার সমান 25 থেকে 9 গেলে 16, বা এক্স সমান প্লাস মাইনাস √16 সমান প্লাস মাইনাস 4। কত নম্বর অপশান বেটা? এটাও অপশান এ সঠিক উত্তর। এবার আমরা 3-এর অঙ্কে যাব। 3-এর অঙ্ক জ্যামিতি থেকে রয়েছে,
R1 একক এবং R2 একক ব্যাসার্ধ বিশিষ্ট দুটি বৃত্তের কেন্দ্রদ্বয়ের দূরত্ব P একক, তাদের সরল সাধারণ স্পর্শকের দৈর্ঘ্য কত হবে? যেখানে বলা আছে অবশ্যই R1টা বড় R2 থেকে। তো ছবিটা আঁকবো প্রথমে। 3 অঙ্কে দুটো বৃত্ত রয়েছে, এইরকম ধরে নিচ্ছি দুটো বৃত্ত, এদের কেন্দ্র দুটির দূরত্ব বলেছে P। সরল সাধারণ স্পর্শক অর্থাৎ এখান থেকে এই একটা যদি স্পর্শক অঙ্কন করি AB, তার দৈর্ঘ্যটা নির্ণয় করতে বলেছে। ব্যাসার্ধ এটা বড়, এটা ধরছি R1 আর এটা R2। তাহলে যদি আমরা এইভাবে একটা লাইন ড্র করি, কার সঙ্গে সমান্তরাল? এই যে P সেন্টিমিটার দূরত্ব রয়েছে যে রেখাটা, তার সঙ্গে সমান্তরাল। তার মানে এটা P হলে এটাও P আসবে। আর এই পুরোটা হচ্ছে R1, আর এইটুকু পার্ট দেখো R2, কেন? R2-র সঙ্গে সমান্ত। তাহলে এই যে ছোট অংশটা এটা হয়ে যাচ্ছে R1 মাইনাস R2, কেননা এখানে R1টা বড় বলা আছে। এবার ওপরে যে ত্রিভুজটা দেখতে পাচ্ছি, এই যে ত্রিভুজটা এটা কিন্তু সমকোণী ত্রিভুজ, যার অতিভুজ হচ্ছে P, আর ABর দৈর্ঘ্য বার করতে হবে, আর এই দৈর্ঘ্যটা দেওয়া আছে R1 মাইনাস R2। তাহলে বেটা কি পেয়ে যাব? AB স্কোয়ার প্লাস, আর এটা তো 90 ডিগ্রি হয়, কেন বেটা? বৃত্তে কোনো বিন্দুতে স্পর্শক আর স্পর্শ বিন্দুগামী ব্যাসার্ধ পরস্পর লম্ব। তাহলে AB স্কোয়ার, এটা লম্ব বা ভূমি যে কোনো একটা ধরতে পারো। তাহলে অপরটা হয়ে যাচ্ছে দেখো, এই যে A থেকে এই পর্যন্ত মানে R1 মাইনাস R2 হোল স্কোয়ার সমান অতিভুজ কোনটা? অতিভুজ হচ্ছে P, সমকোণে বিপরীত বাহু। তাহলে এখান থেকে আমরা পেয়ে যাচ্ছি AB স্কোয়ার সমান P স্কোয়ার মাইনাস R1 মাইনাস R2 হোল স্কোয়ার। তার মানে AB সমান রুট P স্কোয়ার মাইনাস R1 মাইনাস R2 এর হোল স্কোয়ার। তা দেখো এটা কত নম্বর অপশানে রয়েছে? এটা রয়েছে তোমাদের অপশান ডিতে। ঠিক আছে, এবার আমরা 1 দাগের 4 অঙ্কটা দেখে নেব। কি রয়েছে? 9 কোসেক স্কোয়ার থিটা প্লাস 4 কস স্কোয়ার থিটা প্লাস 5/1 প্লাস টেন স্কোয়ার থিটা, এর সাংখ্যমানটা কত, অর্থাৎ এর ভ্যালুটা কত আসবে? তাহলে দেখো আমরা কি জানি যে কোসেকের উল্টো সাইন আর সাইনের উল্টো কোসেক। তাহলে নিচে যেহেতু কোসেক আছে, উপরে গেলে এটা হয়ে যাবে সাইন স্কোয়ার থিটা। 4 কস স্কোয়ার থিটা যেমন আছে রাখলাম, আর এটা থেকে পেয়ে যাব 5/1 প্লাস টেন স্কোয়ার থিটা বলতে সেক স্কোয়ার থিটা। তাহলে পেয়ে যাচ্ছি সেক স্কোয়ার থিটা 9 সাইন স্কোয়ার থিটা প্লাস 4 কস স্কোয়ার থিটা। এবার দেখো সেকের উল্টো কস আর কসের উল্টো সেক, তার মানে সেকটা উপরে গেলে হয়ে যাবে কস, অর্থাৎ আমরা পেয়ে যাচ্ছি 5 কস স্কোয়ার থিটা। তাহলে দেখো 9টা হচ্ছে সাইন স্কোয়ার থিটা, আর এখানে 4টে আর 5টা মিলে 9টা কস স্কোয়ার থিটা। যদি আমরা 9 কমন নিয়ে নিই তাহলে সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা পড়ে আছে, আর এটা আমরা জানি সূত্র থেকে 1 পাবো। তা 9 × 1 সমান 9। তাহলে দেখো এখানে অপশান এ হয়ে যাচ্ছে সঠিক উত্তর। এবার আমরা 5 অঙ্কে যাব। 5 অঙ্কে কি বলেছে? 5 অঙ্কে বলেছে একটি আয়তঘনের 3টি সন্নিহিত তলের পৃষ্ঠের ক্ষেত্রফল যথাক্রমে AB কিউব, BC ও CA কিউব, তাহলে ওই আয়তঘনের আয়তন কত হবে? দেখো 3টি পৃষ্ঠতলের যে ক্ষেত্রফল আমি পরপর লিখছি, AB কিউব, আর একটা হচ্ছে BC, আর একটা রয়েছে CA কিউব। এই হচ্ছে পরপর 3টি সন্নিহিত পৃষ্ঠের ক্ষেত্রফল। তাহলে ওই আয়তঘনের আয়তন কত হবে? একটু বলে দিই তোমাদের বোঝার সুবিধার্থে, যে পরপর তুমি একটা ঘর কল্পনা করো, ঘরের যদি তুমি সন্নিহিত পরপর 3টে তল নাও, তাদের ক্ষেত্রফলটা কেমন আসবে এটা? এক্ষেত্রে আয়তঘনকে 3টে মাত্রা, দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা 3টে রয়েছে। আমি ধরছি সাপোজ দৈর্ঘ্যটা হচ্ছে x, প্রস্থ y আর উচ্চতা z। তাহলে তুমি যে কোনো 3টে পরপর নাও, দেখবে প্রথম তলটার ক্ষেত্রে তুমি যদি দৈর্ঘ্য ইন্টু প্রস্থ পাও, দ্বিতীয়টার ক্ষেত্রে পাবে প্রস্থ ইন্টু উচ্চতা, আর একটা পাবে কি উচ্চতা ইন্টু দৈর্ঘ্য অর্থাৎ zx। সব কটা তুমি 2 বার করে পাবে। দেখো x এখানে 2 বার, y 2 বার, z 2 বার। এবার পৃষ্ঠতলের ক্ষেত্রফলগুলো কি বলা আছে, যে এই AB কিউব, BC, CA কিউব পৃষ্ঠতলের ক্ষেত্রফল। তাহলে এইগুলোকে যদি আমরা গুণ করলে কি পাবো? দেখো এগুলো তো পৃষ্ঠতলের ক্ষেত্রফল, তাহলে গুণ করলে পেয়ে যাচ্ছি x এখানে একটা x স্কোয়ার, y দুটো পেয়ে যাচ্ছি y স্কোয়ার, z দুটো পেয়ে যাচ্ছি z স্কোয়ার। আর এই 3টেকে গুণ করলে আমরা কি পাবো?
দেখো এখানে এ একটা, এখানে তিনটে, তার মানে চলে আসছে এ চারটে, বি তিনটে আর এখানে একটা, বি চারটে, সি দেখো এখানে একটা এখানে একটা, মানে সি দুটো। তাহলে বলো এক্স ওয়াই জেডের এটা আমরা হোল স্কয়ার লিখতে পারি, সমান আসছে এটাকে কার হোল স্কয়ার লিখতে পারি, এটাকে লিখতে পারি এ স্কোয়ার বি স্কোয়ার সি এর হোল স্কোয়ার। তাহলে এক্স ওয়াই জেড সমান আমরা কি পেয়ে যাচ্ছি, এ স্কোয়ার বি স্কোয়ার সি। দেখো এক্স ওয়াই জেড বলতে দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা তিনটে গুণফল, মানে আমরা কি পেয়ে গেছি, আয়তঘনের আয়তন, সেটা হচ্ছে এ স্কোয়ার বি স্কোয়ার সি। এখানে যে চারটে অপশান রয়েছে কোনোটাতে এই উত্তরটা দেওয়া নেই, তবে আমার যেটা খুব সম্ভব মনে হচ্ছে যে অপশান সিতে এ কিউব রয়েছে, ওটা মিস্টেক আছে, ওটা এ স্কোয়ার হবে, তাই এটা কোনো অপশানে আসছে না, আমি এরকম রেখে দিলাম। ঠিক আছে, তা এরপরে 6 অঙ্কে যাব, 1 দাগের লাস্ট অঙ্ক। দেখো 6 অঙ্কে কি বলেছে, বলেছে যে কোনো 5টি পূর্ণ সংখ্যার গড় যদি শূন্য হয় তাদের মধ্যে অবশ্যই একটি হবে -5, 5, 0 অথবা কোনোটিই নয়। তা এই উত্তরটা আমি বিশ্লেষণ করার ক্ষেত্রে একটা এক্সাম্পল দেবো, তারপর অপশান কোনটা সঠিক আসবে সেটা তোমরা নিজেরাই বুঝতে পারবে। তা দেখো আমি 5টা হচ্ছে যে কোনো পূর্ণ সংখ্যা, তাদের গড় কি হবে, শূন্য হবে। গড় শূন্য হতে গেলে বেটা প্রথমে তাদের সমষ্টিকে শূন্য হতে হবে। তার মানে আমরা এইভাবে নিতে পারি, দেখো আমি প্রথম 4টেকে নিয়ে নিলাম 1 1 1 করে, আর শেষে যে পঞ্চম পদটাকে -4 নিয়ে নিচ্ছি। তাই এটা গড় কী হবে, গড় নির্ণয় করতে গেলে আগে সমষ্টি, সমষ্টি দেখো 1 + 1 + 1 + 1 -4/4, এটাই তো গড়, সরি 4 নয়, এটা হয়ে যাচ্ছে 5, 5টা সংখ্যা রয়েছে 5। তাহলে ওপরে আসছে দেখো 1 রয়েছে 4 বার, তাহলে 4 - 4/5 = 0। তাহলে এক্ষেত্রে যে 5টা আমি টার্ম নিয়েছি তার মধ্যে কোনোটা 5 নেই, -5 নেই, 0 নেই। তার মানে তোমরা নিশ্চিতভাবে বুঝতে পারছো যে 6 প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে অপশান ডি, কোনোটি নয়। ঠিক আছে, এবার আমরা 2 দাগের শূন্যস্থান পূরণের অঙ্কগুলো দেখে নেব। কি রয়েছে দেখো, প্রথমে 2 দাগের 1 অঙ্কে রয়েছে একটি মেশিনের বর্তমান মূল্য পি টাকা, প্রতি বছর মেশিনটির দাম 2% হারে হ্রাস পায়, তাহলে n বছর পরে তার দাম ড্যাশ টাকা। তাহলে এটা কি বলেছে, মেশিনের মূল্য হচ্ছে পি টাকা, পি × 1, যদি বাড়ে আমরা প্লাস নিই কমলে মাইনাস, তাহলে এক্ষেত্রে হবে যেহেতু কমছে -2r/100 হোল টু দ্য পাওয়ার n বছর পর বলেছে, তাই তো। তাহলে এবার দেখো কাটাকুটি করলে চলে আসছে পি × 1 - 2 দিয়ে কাটাকুটি করলে r/50 হোল টু দ্য পাওয়ার n, এটাই হয়ে যাচ্ছে সঠিক উত্তর। এবার আমরা 2 অঙ্কে যাব। 2 অঙ্কে কি বলেছে, a:2 = b:5 = c:8। তাহলে এর যদি 50% হয়, a এর 50% সমান b এর 20% আর c এর কত পার্সেন্ট, এটা জানতে চেয়েছে। হ্যাঁ, তা দেখো এই অনুপাতটাকে প্রথমে একটু গুছিয়ে লিখি, a/2, b/5, c/8। আগের ভিডিওতে আমি তোমাদের বলেছিলাম একটু শর্টকাটে করবো। দেখো এখানে এর 50%, 100কে 2 দিয়ে ভাগ করলে 50 পেয়ে যাচ্ছি, আবার 100কে 5 দিয়ে ভাগ করলে 20 পেয়ে যাচ্ছি। তার মানে সি এর কত পার্সেন্ট হবে, সি এর পার্সেন্টেজটা চলে আসছে বেটা 100/8, 4 2 8, 4 25, 25কে 2 দিয়ে ভাগ করলে 12.5%, এটাই হয়ে যাচ্ছে সঠিক উত্তর। এবার আমরা 3 অঙ্কে যাব, বৃত্তস্থ বর্গক্ষেত্রের কর্ণ বৃত্তের ড্যাশ হবে। তাহলে প্রথমে আমরা একটু এঁকে ফেলি বৃত্তস্থ বর্গক্ষেত্র, অর্থাৎ একটা বৃত্ত রয়েছে, তার উপরে একটা বর্গক্ষেত্র রয়েছে, তার 4টে শীর্ষবিন্দু কিন্তু সেই বৃত্তের উপরে অবস্থান করছে। তাহলে দেখো এবার বর্গক্ষেত্রে কর্ণটা কি হচ্ছে, বৃত্তের ব্যাস চলে আসছে, তার মানে শূন্যস্থান পূরণে কি হবে, বৃত্তের ব্যাস হবে। ঠিক আছে, ছবি দেখি সেটা ক্লিয়ার। এবার আমরা 5 প্রশ্নে যাব, সরি 4 প্রশ্নে সাইন থিটার সর্বোচ্চ মান। তা সাইন থিটার সর্বোচ্চ মান এটা তোমরা খুব সহজেই বলতে পারবে, কারণ আমি তোমাদের রেঞ্জটা বলেছি -1 ≤ sin θ ≤ 1। তাহলে এখান থেকে দেখলে তোমরা বুঝতে পারবে যে সর্বোচ্চ মান দেখো 1,
এটা কি বোঝাচ্ছে -1 সমান বা -1 থেকে বড়, আর 1 সমান বা 1 থেকে ছোট, তার মানে সর্বোচ্চ মানটা হবে 1। সুতরাং 4 প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে 1। 5 প্রশ্নে কি রয়েছে বলেছে, একটি লম্ববৃত্তাকার চোঙ এবং শঙ্কুর উচ্চতা এবং আয়তন দুটো সমান, তাহলে তাদের ব্যাসার্ধ দ্বয়ের অনুপাত কত? তা শঙ্কু রয়েছে আর বেটা কি রয়েছে, চোঙ রয়েছে। প্রথমে চোঙ, তারপরে রয়েছে শঙ্কু। তা ধরে নিচ্ছি এর ব্যাসার্ধ ছোট আর এর ব্যাসার্ধ বড় আর, এর উচ্চতা h, এরও উচ্চতা h। কেন বলা আছে উচ্চতা দুইজনে হচ্ছে সমান, আর কি আছে আয়তন সমান। আর চোঙের আয়তন কি পাবো, চোঙের আয়তন πr² সমান, শঙ্কুর আয়তন আমরা কি জানি 1/3 πr²। এবার দেখো পাই আর h ক্যান্সেল হয়ে যাচ্ছে, পড়ে থাকছে r² বাই বড় r² সমান 1/3। তাহলে ছোট আর বাই বড় আর সমান 1 বর্গমূল 1 হবে আর 3 বর্গমূল √3। অনুপাতে আকারে লিখলে আমরা পেয়ে যাচ্ছি r বড় আর সমান 1:√3। এটাই হচ্ছে বেটা সঠিক উত্তর। এবার আমরা 6 প্রশ্নে যাব, 2 দাগের লাস্ট কোশ্চেন। কি বলেছে দেখো, 2 দাগের শেষ অঙ্কে বলেছে 6 7 x 8 y, 6 7 x, তারপরে রয়েছে 8 y 4। এই যে সংখ্যাগুলো রয়েছে তাদের গড় বলেছে 9 হলে x + y কত? যেহেতু এদের গড়টা বলেছে 9, গড় কি করে পাবো, প্রথমে সব সংখ্যাগুলোকে যোগ করব। তাহলে যোগ করলাম, বাই হচ্ছে কতগুলো সংখ্যা রয়েছে 1 2 3 4 5 6, সেটা সমান রয়েছে 9। এবার দেখো প্রথমে সংখ্যাগুলোকে যোগ করে নিই, 6 7 13 8 21 4 25, তাহলে 25 + x + y, আর 6 9 54। তাহলে x + y সমান কি পেয়ে যাচ্ছি 54 - 25, তাহলে এটা চলে আসছে 29। তা দেখো এর সঠিক উত্তর কী হয়ে যাচ্ছে x + y = 29। এবার আমরা 3 দাগে সত্য মিথ্যা অঙ্কে যাব। তা প্রথমে রয়েছে চক্রবৃদ্ধি সুদের ক্ষেত্রে নির্দিষ্ট সময় অন্তর সুদ আসলের সঙ্গে যোগ হয়। এই পর্যন্ত কথাটা ঠিক। এই কারণে আসলের পরিমাণ ক্রমাগত কমতে থাকে। তা আসলের পরিমাণ তো বাড়তে থাকে বেটা, কেন? প্রথম বছরে তুমি যদি 100 টাকা আসল থাকে আর সুদ পাও 50 টাকা, দ্বিতীয় বছরে গিয়ে তোমার আসল কি হবে 100 + 50 150। আর ওই বছরে তুমি যদি সুদ 50 টাকা পাও, 50 টাকা তো পাবে না, বেশি পাবে, ধরো হচ্ছে 60 টাকা পেলে, তাহলে তৃতীয় বছরে আসল হবে, আগের আসল ছিল 150 + 60। তাহলে ব্যাপারটা বুঝতে পারছো যে প্রতি ক্ষেত্রে আসলটা বাড়তে থাকছে, কিন্তু এখানে কি বলেছে আসলের পরিমাণ ক্রমাগত কমতে থাকে। তার মানে এই স্টেটমেন্টটা এটা মিথ্যা। 2 প্রশ্নে যাব। 2 প্রশ্নে বলেছে 3 - √11 এই করণী যুক্ত সংখ্যাটির -3 - √11 হলো করণী নিরসক উৎপাদক। কি বলেছে 3 - √11 এর করণী নিরসক উৎপাদক -3 - √11, বা এটাও হতে পারে যে 3টাকে রাখলাম -√11কে আমরা +√11 করতে পারি। একটা কি রুটের আগে সাইন চেঞ্জ করতে পারি, বা যে সংখ্যাটা রয়েছে তার আগে আমরা সাইন চেঞ্জ করতে পারি, কখন করণী নিরসক উৎপাদকের ক্ষেত্রে। কিন্তু অনুবন্ধীর বেলায় রুটের বেলা যে রুটের আগে যে সাইনটা থাকবে শুধু কেবলমাত্র সেটাই চেঞ্জ হবে। আর এক্ষেত্রে যেহেতু করণী নিরসক উৎপাদক বলেছে, এই দুটোর মধ্যে দেখো একটা তো দেওয়া আছে, তার মানে এই স্টেটমেন্টটা হয়ে যাচ্ছে সত্য। এটা আমরা পেয়ে যাচ্ছি সত্য। 3 প্রশ্নে যাব। 3 প্রশ্নে এটা বলেছে অর্ধবৃত্তের একটি মাত্র ব্যাস আছে, তার ছবিটা আঁকো। একটা অর্ধবৃত্ত মানে বৃত্তের অর্ধেক, তার তো একটা মাত্রই ব্যাস থাকবে, সেটা কোনটা, এই যে ব্যাসটা, তাই তো? তাহলে 3 প্রশ্নের স্টেটমেন্টটা হয়ে যাচ্ছে সত্য। 4 প্রশ্নে যাব। 4 প্রশ্নে বলেছে sec² θ + tan² θ = ½ লিখে নিই আগে, sec² θ + tan² θ = ½ সেখানে বলেছে sec⁴ θ - tan⁴ θ = 1/4 হবে। সত্য না মিথ্যা? তা দেখো sec⁴ θ - tan⁴ θ এটাকে যদি আমরা এভাবে ভেঙে নিই, কিভাবে sec² θ² লিখতে পারি, আর এটাকে আমরা লিখতে পারি tan² θ² a² - b²। তা ফ্যাক্টরাইজ করলে কি হবে
সেক স্কোয়ার থিটা প্লাস ট্যান স্কোয়ার থিটা অর্থাৎ এ প্লাস বি, আর একটা আসবে এ মাইনাস বি। তা দেখো প্লাস এ মানটা আমার দেওয়া আছে 1/2, আর এটা তো আমরা সূত্র থেকে পেয়ে যাবো সেক স্কোয়ার থিটা মাইনাস ট্যান স্কোয়ার থিটা সমান 1, তার মানে পেয়ে যাচ্ছি 1/2, কিন্তু এটা দেওয়া আছে 1/4, তার মানে এই যে 4-এর স্টেটমেন্ট সেটা হয়ে যাচ্ছে মিথ্যা বেটা। 5-এর প্রশ্নে যাব। 5-এর প্রশ্নে রয়েছে কোনো লম্ববৃত্তাকার চোঙের ব্যাসার্ধ অর্ধেক এবং উচ্চতা যদি দ্বিগুণ করা হয় তাহলে তার আয়তন 50% হ্রাস পাবে। কি বলেছে বেটা? একটা চোঙ রয়েছে, তা প্রথমে ধরছি চোঙটা ব্যাসার্ধ আর উচ্চতা এইচ, তাহলে আয়তন নিশ্চিত তোমরা জানো পাই আর স্কোয়ার এইচ। এবার বলেছে যদি ব্যাসার্ধ অর্ধেক অর্থাৎ আরটা হয়ে যাচ্ছে r/2, উচ্চতা বলেছে দ্বিগুণ অর্থাৎ 2h, তাহলে এখন আয়তনটা কত পাবো? পাই আর বলতে r/2 এর হোল স্কোয়ার, আর এইচ নেই আর রয়েছে h/2 সমান কি আছে পাই আর স্কোয়ার এইচ। এখানে দেখো 2 স্কোয়ারের জন্য এটা 4, আচ্ছা সরি এটা h/2 নয় 2h হবে, দ্বিগুণ করেছে, অর্ধেক নয় দ্বিগুণ, তাহলে ইন্টু 2, 2 2 4 হয়ে যাচ্ছে পাই আর স্কোয়ার h/2। যা ছিল পাই আর স্কোয়ার এইচ তার তো অর্ধেক হয়ে গেছে, তার মানে কত কমেছে? 50% কমেছে। অর্ধেক মানে আমরা জানি 50%, আর এখানে বলেছে কি 50% হ্রাস পায়, সুতরাং এই স্টেটমেন্ট হয়ে যাচ্ছে সত্য। এবার আমরা লাস্ট কোশ্চেনে যাব, 3-এর দাগের। মধ্যমা নির্ণয়ের সময় সকল শ্রেণীর শ্রেণীদৈর্ঘ্য সমান নাও হতে পারে। তা দেখো মধ্যমা নির্ণয়ের সময় যদি তুমি যে তথ্যগুলো পেয়েছো বা যে শ্রেণীগুলো থাকে সব শ্রেণীর যদি শ্রেণীদৈর্ঘ্য সমান নাও হয় তাতে চলবে। আমরা ও ক্ষেত্রে যে শ্রেণীদৈর্ঘ্যটা নেব প্রথমে দেখব যে মধ্যমা শ্রেণী কোনটা, সেই মধ্যমা শ্রেণীর শ্রেণীদৈর্ঘ্য নিয়ে আমাদের কাজ করতে হয়, যে বাকিগুলো সমান হতে পারে নাও হতে পারে, সুতরাং এই স্টেটমেন্টটাও আমরা পেয়ে যাচ্ছি সত্য। তাহলে 6-এর প্রশ্নের স্টেটমেন্টের উত্তর হয়ে যাচ্ছে সত্য। আমরা 4-এর দাগের 2 নম্বর যে প্রশ্নগুলো রয়েছে তার সমাধানে ফিরব। প্রথমে 4-এর দাগে 1 অঙ্কে বলেছে r% চক্রবৃদ্ধি সুদে কোনো মূলধন 8 বছরে দ্বিগুণ, তাহলে কত বছরে 4 গুণ হবে? তা ধরে নিচ্ছি মূলধনের পরিমাণ p টাকা, ধরি p টাকা, r% চক্রবৃদ্ধি সুদের হারে দ্বিগুণ হবে কত বছরে? রয়েছে 8 বছরে, 8 বছরে দ্বিগুণ হয়। তাহলে দেখো দ্বিগুণ বলতে আমরা কি পাবো? 2p পাবো, সমূল চক্রবৃদ্ধি 2p সমান p × 1 + r/100 হোল টু দ্য পাওয়ার 8, এটাই তো সূত্র। তাহলে p ক্যান্সেল হলে দুদিক থেকে আমরা পেয়ে যাচ্ছি 1 + r/100, সূচকের নিয়মে এই পাওয়ার 8টা এলে 2-এর মাথায় হয়ে যাবে 1-এর 8, এটা আমরা পরে ইউজ করব। এবার বলেছে কত বছরে 4 গুণ হবে, তা ধরে নিচ্ছি যে ধরি t বছরে 4 গুণ হবে, তার মানে আমরা পেয়ে যাচ্ছি কি বেটা 4 গুণ বলতে 4p সমান p × 1 + r/100, সময়টা যেহেতু t বলেছি t বছর হয়ে যাচ্ছে, তাহলে p ক্যান্সেল হলে 1 + r/100 হোল টু দ্য পাওয়ার t সমান 4কে আমরা লিখতে পারি 2 স্কোয়ার। এবার দেখো এই 1 + r/100 এর মানটা এখানে রয়েছে 2 টু দ্য পাওয়ার 1/8, তার মাথায় রয়েছে t সমান 2 স্কোয়ার, এটা আমরা 1 নম্বর দিতে পারি, আর এখানে লিখছি ইউজিং 1, 1 নম্বর ইউজ করে পাই। তাহলে সূচকের নিয়মে চলে আসবে 2 টু দ্য পাওয়ার t/8, এখানে 2 টু দ্য পাওয়ার 2, যেহেতু দুটো বেস সমান তাহলে পাওয়ার দুটো সমান হবে, সেখান থেকে আমরা পেয়ে যাব t/8 সমান 2 বা t সমান 8 × 2 = 16, তাহলে 16 বছরে হচ্ছে মূলধনটা 4 গুণ হবে। ঠিক আছে, এবার আমরা 4-এর দাগে 2-এর অঙ্কটা দেখে নেব। কি বলেছে শোনো, অশোক 5,000 টাকা 3 মাসের এবং সুনীল 3,000 টাকা 5 মাসের জন্য কোনো ব্যবসায় নিয়োজিত করলে প্রাপ্য লভ্যাংশের অনুপাত কত হবে? তাহলে আমরা প্রথমে দেখে নেব তাদের মূলধনের অনুপাত কি, যেহেতু কোনো এক্সট্রা কন্ডিশন নেই, তার মানে যে অনুপাতে মূলধনটা তারা দিয়েছে সেই অনুপাতে তাদের লাভটা বন্টন হবে। তা অশোক ও সুনীলের মূলধনের অনুপাত, এটা আমরা আগে নির্ণয় করি। দেখো কি বলেছে, অশোক 5,000 টাকা দিয়েছে 3 মাসের জন্য, তাহলে টোটাল টাকাটা কত আসছে 5,000
ইন্টু 3:2। আর সুনীল দিয়েছে 3000 টাকা 5 মাসের জন্য, তাহলে 3000 ইন্টু 5, 5 3 15,000 ইস্টু 3 5 15,000। ক্যান্সেল করলে দেখো চলে আসছে 1:1। ঠিক আছে, তা যেহেতু মূলধনের অনুপাতটা 1:1, তাহলে লভ্যাংশের অনুপাতও হবে 1:1। সুতরাং তাদের লভ্যাংশের অনুপাত হয়ে যাচ্ছে বেটা 1:1। এবার আমরা 4 দাগের 3 অঙ্কটাতে যাব। কি বলেছে? ভেদ থেকে রয়েছে। 4 দাগের 3 প্রশ্নে বলেছে a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্রপোর্শনাল a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। প্রমাণ করতে হবে a প্লাস বি বাই এ মাইনাস বি সমান ধ্রুবক। তা দেখো কীভাবে করছি। প্রথমে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার যেমন আছে রাখলাম। প্রপোর্শনাল তোলার নিয়মটা কি, যে প্রপোর্শনাল তুললে সমান চিহ্ন আর একটা কনস্ট্যান্ট আসবে। তো সমান একটা ধ্রুবক নিলাম কে, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, যেখানে কে একটি অশূন্য ভেদ ধ্রুবক, এটা লিখতে হবে কিন্তু। এবার কি করছি, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এর নিচে নামিয়ে দিচ্ছি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারকে। তাহলে ডান দিকে শুধু কে পড়ে থাকছে, আর কে এর নিচে কিছু নেই, মানে 1 রয়েছে। এবার আমরা কি করব, যোগ ভাগ প্রক্রিয়া অবলম্বন করব। করলে কি হয়, নিচেরটা গিয়ে ওপরের সঙ্গে যোগ হবে, নিচেরটা গিয়ে যোগ হলো, আর ওপরেরটা বিয়োগ হবে, ওপরেরটা থেকে নিচেরটা বিয়োগ হবে। এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, নিচেটা বাদ গেলে মাইনাস এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, অর্থাৎ চিহ্নগুলো পরিবর্তন হয়ে যাবে। এখানে কে প্লাস 1 বাই কে মাইনাস 1, পাশে লিখবে যোগ ভাগ প্রক্রিয়ার সাহায্যে পাই। একটু ব্যাপারটা বলে দিই, যে দেখো এই জায়গাটা আমি বোঝাই, তাহলে এদিকটা তোমরা বুঝতে পারবে। যে কে প্লাস 1 অর্থাৎ নিচেটা গিয়ে যোগ হলো, আর নিচে কি বসলো, ওপরটা থেকে নিচেটা বিয়োগ হয়, কে মাইনাস 1, এটাও একই রকম করেছি। এবার দেখো ওপরে কি ক্যান্সেল হচ্ছে, বি স্কোয়ার ক্যান্সেল হলো, আর নিচে এ স্কোয়ার ক্যান্সেল হলো। কি পড়ে আছে, দুটো এ স্কোয়ার আর নিচে দুটো বি স্কোয়ার, এদিকে থাকছে কে প্লাস 1 বাই কে মাইনাস 1, 2 2 ক্যান্সেল হলো। তাহলে কি পড়ে থাকছে বেটা, পড়ে থাকছে এ বাই বি সমান, স্কোয়ার ছিল ওপারে গেলে রুট হবে, প্লাস মাইনাস দুটো ভাগ কে প্লাস 1 বাই কে মাইনাস 1। কি প্রমাণ করতে বলেছে, এ প্লাস বি বাই এ মাইনাস বি হচ্ছে ধ্রুবক। তাহলে দেখো এটাকে আমরা একটু ছোটোখাটো চেহারায় ধরে নিচ্ছি এ বাই বি সমান এম, যেখানে এম সমান প্লাস মাইনাস দুটো ভাগ কে প্লাস 1 বাই কে মাইনাস 1 ধরে নিচ্ছি এটা। এবার চেয়েছে এ প্লাস বি বাই এ মাইনাস বি, তাহলে যোগ ভাগ করবো। এম এর নিচে কিছু নেই বলতে 1 আছে, যোগ ভাগ করলে এ প্লাস বি বাই এ মাইনাস বি, এখানে পেয়ে যাবো এম প্লাস 1 বাই এম মাইনাস 1, এটা তো ধ্রুবক, তাহলে আমরা প্রমাণ করতে পারলাম। ঠিক আছে, এখানে অবশ্যই ব্র্যাকেটে একটু লিখে দিতে পারি, যোগ ভাগ প্রক্রিয়ার সাহায্যে পাই, একবার লিখে দিলে ওটা অটোমেটিক বুঝে যাবে। তা এরপরে 4 অঙ্কে যাব। 4 দাগের 4 অঙ্কে কি বলেছে, একটা দ্বিঘাত সমীকরণ রয়েছে এক্স স্কোয়ার মাইনাস এক্স সমান কে ইন্টু 2x মাইনাস 1। এই দ্বিঘাত সমীকরণের বীজদ্বয়ের সমষ্টি ও গুণফল সমান হলে কে এর মান কত। তাহলে এটাকে আগে সাজিয়ে লিখি, যে এক্স স্কোয়ার মাইনাস এক্স, এটা গুণ করলে 2kx, বাম দিকে এলে মাইনাস 2kx, কে ইন্টু মাইনাস 1 বলতে মাইনাস কে, বাম দিকে এলে প্লাস কে ইকুয়াল টু 0। আর একটু সাজিয়ে লিখলে এক্স স্কোয়ার মাইনাস এক্স যদি কমন নিই এই দুটো থেকে 1 প্লাস 2k পড়ে থাকবে, প্লাস কে ইকুয়াল টু 0। এবার কি, বীজদ্বয়ের সমষ্টি আর তাদের গুণফল সমান। তাহলে প্রশ্নানুযায়ী বীজদ্বয়ের সমষ্টি আর তাদের গুণফল বলেছে সমান। বীজদ্বয়ের সমষ্টি কি আছে, মাইনাস বি বাই এ, মাইনাস বি বলতে এক্সের সহগ কে আছে মাইনাস 1 প্লাস 2k, বাই এ বলতে এক্স স্কোয়ারের সহগ কিছু নেই মানে 1। এই বীজদ্বয়ের সমষ্টি সমান হয়ে যাচ্ছে বীজদ্বয় গুণফল সি বাই এ, সি বলতে এই যে ধ্রুবকটা রয়েছে বাই এ বলতে 1। তাহলে দেখো মাইনাস মাইনাসে প্লাস পড়ে থাকছে 1 প্লাস 2k সমান কে, তাহলে পেয়ে যাব 2k মাইনাস কে সমান প্লাস 1টা উপরে গেলে মাইনাস 1 বা কে সমান মাইনাস 1। তাহলে 4 দাগে 4 প্রশ্নের কে এর মানটা কত পাচ্ছি আমরা, কে এর মানটা -1। এবার আমরা 4 দাগে 5 অঙ্কে যাব।
5 অঙ্কে দেখো একটা ছবি রয়েছে এইভাবে যে এ ও সি বি একটা চতুর্ভুজ, তার ও কোণ হচ্ছে x ডিগ্রি, সি কোণ y ডিগ্রি, বি কোণ 120 ডিগ্রি আর এ কোণ 30 ডিগ্রি। এক্স ও ওয়াই এর মান নির্ণয় করতে হবে। তা দেখো প্রথমে কি হবে, এক্স আর ওয়াই মানটা বার করছি। আমি একটা বৃত্তচাপ নিচ্ছি এসি বৃত্তচাপ। তাহলে দেখো এসি বৃত্তচাপের ক্ষেত্রে কেন্দ্রস্থ কোণ, কোনটা নিচ্ছি কেন্দ্রস্থ কোণ, এই যে এ থেকে সি বৃত্তচাপ, তাহলে কেন্দ্রস্থ কোণ হবে প্রবৃদ্ধ এ ও সি। প্রবৃদ্ধ এ ও সি সমান তা বৃত্তস্থ কোণের দ্বিগুণ। বৃত্তস্থ কোণ কোনটা হয়েছে, এই বৃত্তচাপের উপর দেখো বৃত্তস্থ কোণ এবিসি, 2 ইন্টু কোণ এবিসি সমান 2 ইন্টু 120 ডিগ্রি সমান 240 ডিগ্রি। এবার দেখো এওসি আর প্রবৃদ্ধ এওসি, এওসি বলতে এক্স, এই এক্স আর প্রবৃদ্ধ এওসি মিলে কত হয় 360 ডিগ্রি একটা বৃত্ত। সুতরাং এক্স সমান আমরা পেয়ে যাচ্ছি 360 ডিগ্রি মাইনাস 240 ডিগ্রি সমান 120 ডিগ্রি। এবার একটা চতুর্ভুজের 4টি কোণের সমষ্টি 360 ডিগ্রি। চতুর্ভুজ এ ও সি বি থেকে পাই দেখো 4টে কোণ কি কি, একটা হচ্ছে 30 ডিগ্রি, একটা এক্স বলতে 120 ডিগ্রি, একটা ওয়াই আর একটা 120 ডিগ্রি সমান 360 ডিগ্রি। তাহলে দেখো কি পাচ্ছি, ওয়াই প্লাস 120কে দুইবার যোগ করলে 240 আর 30 যোগ করলে 270 ডিগ্রি, 360 ডিগ্রি, বা ওয়াই সমান 360 ডিগ্রি মাইনাস 270 ডিগ্রি সমান 90 ডিগ্রি। তাহলে পেয়ে যাচ্ছি এক্স সমান 120 ডিগ্রি আর ওয়াই সমান 90 ডিগ্রি। এটাই এটা অ্যান্সার। এবার আমরা 6 অঙ্কে যাব। 6 অঙ্কে বলেছে ত্রিভুজ এবিসি এর ডিই সমান্তরাল বিসি। তাহলে 6 অঙ্কের আগে তোমাকে ছবিটা আঁকতে হবে, জ্যামিতির অঙ্ক। একটা ত্রিভুজ রয়েছে এ বি সি, তার বলেছে ডিই হচ্ছে বিসির সমান্তরাল। আর কি আছে, আর আছে এডি সমান এক্স, বিডি সমান এক্স প্লাস 3, এই রয়েছে এক্স মাইনাস 2 আর ইসি রয়েছে এক্স মাইনাস 4। এখান থেকে এক্স এর মান নির্ণয় করতে হবে। তা দেখো যেহেতু ত্রিভুজ এবিসি এর ডিই সমান্তরাল বিসি, তাহলে আমরা কি উপপাদ্য ইউজ করব, থ্যালেসের উপপাদ্য। থ্যালেসের উপপাদ্য থেকে পাই এই দুটো বাহু রেশিও আর এই যে এ থেকে ই থেকে সির রেশিও সমান হবে। অর্থাৎ পেয়ে যাচ্ছি এডি বাই ডিবি সমান এই বাই ইসি, বা এখান থেকে কী পাবো, এডি বলতে এক্স বাই ডিবি সমান এক্স প্লাস 3 আর এই হচ্ছে এক্স মাইনাস 2 বাই ইসি বলতে এক্স মাইনাস 4। এবার ক্রস মাল্টিপ্লিকেশান করবো, কোনাকুনি গুণ করলে দেখো কী আসছে, এক্সের সঙ্গে এক্স মাইনাস 4 যদি গুণ করি চলে আসছে এক্স স্কোয়ার মাইনাস 4x, আর এটা যদি আমরা গুণ করি এক্স মাইনাস 2, প্রথমে দেখো এক্স দিয়ে গুণ করলে কি পাবো, এক্স স্কোয়ার প্লাস 3x, মাইনাস 2 দিয়ে গুণ করলে মাইনাস 2x আর মাইনাস 2 আর 3 গুণ করলে মাইনাস 6, এক্স স্কোয়ার দুদিক থেকে ক্যান্সেল হলো, মাইনাস 4x, 3x থেকে 2x গেলে এক্স মাইনাস 6 মাইনাস 4x মাইনাস এক্স ইকুয়াল টু মাইনাস 6, বা মাইনাস 5x সমান মাইনাস 6, দুই দিক থেকে মাইনাস ক্যান্সেল হলো, এক্স ইকুয়াল টু 6/5, সেটাকে ভাগ করলে পেয়ে যাব 1.2। তার মানে আমরা কি পেয়ে যাচ্ছি, এক্স এর মান 1.2। এবার আমরা 7 অঙ্কে যাব। কি রয়েছে দেখো, ও কেন্দ্রীয় বৃত্তের এবি ব্যাস এবিসিডি বৃত্তস্থ চতুর্ভুজ, ছবিটা আগে আঁকবো। 7 অঙ্কে বলেছে ও কেন্দ্রীয় বৃত্তের এবি একটা ব্যাস, তো এবি ব্যাস নিলাম। আর কি বলেছে, এডিসি 110 ডিগ্রি, তাহলে আমরা কমপ্লিট করি এটাকে, এইভাবে করতে পারি, এ বি সি আর এটাকে ডি নাম দিলাম,
বলা আছে কোণ এডিসি 110 ডিগ্রি, এই কোণটা 110 ডিগ্রি। জানতে চেয়েছে বিওসির মান কত, বিওসি এর মান কত। দেখো যেহেতু এবিসিডি একটি বৃত্তস্থ চতুর্ভুজ, তাহলে দেখো এ কোণ আর বি কোণ মিলে, ডি কোণ আর বি কোণ মিলে কি হবে 180 ডিগ্রি, কেন বি আর ডি কোণ হচ্ছে পরস্পর বিপরীত কোণ। তাহলে বলো তো যে কোণ এ বি সি যা আর ও বি সি তা, আমি ও বি সি লিখছি, কি পাবো 180 ডিগ্রি মাইনাস 110 ডিগ্রি সমান 70 ডিগ্রি। তাহলে এই কোণটা পেয়ে যাচ্ছি 70 ডিগ্রি। আবার দেখো ত্রিভুজ ও বি সি এর এই যে ত্রিভুজটা, তার ও বি যা ও সি তা, কারণটা কি একই বৃত্তের ব্যাসার্ধ, একই বৃত্তের ব্যাসার্ধ। সুতরাং এই বি কোণ আর সি কোণ সমান হবে। তাহলে কোণ ও সি বি সমান কোণ ও বি সি সমান 70 ডিগ্রি, এটাও 70 ডিগ্রি। চেয়েছে কি কোণ বিওসি, অতএব কোণ বিওসি সমান কি পাবো, ত্রিভুজের তিনটি কোণের সমষ্টি 180 ডিগ্রি, তাহলে 180 ডিগ্রি থেকে দুটো 70 ডিগ্রি আমরা বাদ দিয়ে দেবো, তাহলে 70 হচ্ছে 140, 180 থেকে বাদ গেলে 40 ডিগ্রি। তাহলে আমাদের নির্ণয় বিওসি কোণের মান হচ্ছে 40 ডিগ্রি। এবার আমরা 4 থেকে 8 অঙ্কটা দেখে নেব কি রয়েছে। দেখো 0 ডিগ্রি লেস দ্যান আলফা লেস দ্যান 90 ডিগ্রি। জানতে চেয়েছে 4 কোসেক স্কয়ার আলফা প্লাস 9 সাইন স্কয়ার আলফা এর ক্ষুদ্রতম বা সর্বনিম্ন মান। তাহলে এটাকে আমরা প্রথমে এক কাজ করি, স্কোয়ার ফর্মেটে লিখলে কি আসবে 2 কোসেক আলফার হোল স্কোয়ার, এটা আসবে 3 সাইন আলফার হোল স্কোয়ার। তা দেখো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার দুটো সূত্র হয়, একটা এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab আর একটা এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 2ab। তা যদি আমরা ভেতরে প্লাস নিই বাইরে মাইনাস আসবে, সেক্ষেত্রে দেখবে শেষে ভ্যালুটা মাইনাসে আসে। কিন্তু এই যে রেঞ্জ, এই রেঞ্জের মধ্যে কোসেক আলফা সাইন আলফা মান কখনো নেগেটিভ হয় না, সবসময় ধনাত্মক হয়। সুতরাং আমরা মাইনাস যেটা বাইরে থাকছে মাইনাস 2ab ওই সূত্রটা ইউজ করবো না, কি করব ভেতরে মাইনাস বাইরে প্লাস, অর্থাৎ এ মাইনাস বির হোল স্কোয়ার অর্থাৎ 2 কোসেক আলফা মাইনাস 3 সাইন আলফার হোল স্কোয়ার, বাইরে থাকছে প্লাস 2ab, 2 ইন্টু এ বলতে 2 কোসেক আলফা আর বি বলতে 3 সাইন আলফা সমান দেখো 2 কোসেক আলফা মাইনাস 3 সাইন আলফার হোল স্কোয়ার। আর এদিকে কোসেক আর সাইন কেটে যাবে, তো কোসেক হচ্ছে সাইনের উল্টো বা সাইন কোসেকের উল্টো, তাহলে পড়ে থাকছে 2 2 4 3 12। এবার এটা যেহেতু পারফেক্ট স্কোয়ার, এর সব থেকে ছোটো মানটা হয় 0, 0 নিচে সম্ভব নয়, মাইনাস কখনো হতে পারে না। তার মানে আমরা কি বলবো যে অতএব 4 কোসেক স্কোয়ার আলফা প্লাস 9 সাইন স্কোয়ার আলফা এর ক্ষুদ্রতম মান 0 প্লাস 12 সমান 12। ঠিক আছে, এখানে একটা কারণ তোমরা লজিকটা লিখতে পারো, যেহেতু 2 কোসেক আলফা মাইনাস 3 সাইন আলফার হোল স্কোয়ার গ্রেটার ইকুয়াল টু 0। ঠিক আছে, এবার 9 অঙ্কে যাব। 9 অঙ্কটা অনেক লম্বা প্রশ্ন, তা 9 অঙ্কে কী রয়েছে দেখো, সাইন স্কোয়ার 10 ডিগ্রি প্লাস সাইন স্কোয়ার 20 ডিগ্রি, সাইন স্কোয়ার 10 ডিগ্রি প্লাস সাইন স্কোয়ার 20 ডিগ্রি প্লাস সাইন স্কোয়ার 30 40 50 60 70 80 পর্যন্ত রয়েছে। সাইন স্কোয়ার 30 সাইন স্কোয়ার 40 সাইন স্কোয়ার 50 সাইন স্কোয়ার 60 সাইন স্কোয়ার 70 সাইন স্কোয়ার 80 ডিগ্রি সাইন স্কোয়ার 80 ডিগ্রি পর্যন্ত আছে মনে হচ্ছে, হ্যাঁ 80 ডিগ্রি। এর মান কত? প্রথমে এক কাজ করব, যে দুটোকে যোগ করলে 90 হবে তাদের মধ্যে এটা ইন্টারচেঞ্জ করব। দেখো সাইন 10 রয়েছে, সাইন 80, এক্ষেত্রে 80 আর 10 যোগ করলে কত 90 হয়, তাহলে এই দুটোর মধ্যে কোনো একটাকে চেঞ্জ করব। আচ্ছা 20 সঙ্গে 70 যোগ করলে 90, এই দুটোর মধ্যে কোনো একটা চেঞ্জ করব। 30 আর 60, 40 আর 50 হয়ে যাচ্ছে 90। তাহলে প্রথমে আমরা এক কাজ করি, সাইন স্কোয়ার 10 ডিগ্রি রাখলাম প্লাস কোনগুলোর সঙ্গে ম্যাচ করছে সাইন 10 20 30 40 এই পর্যন্ত ম্যাচ করে যাচ্ছে, এগুলোকে আমরা ফিক্সড রেখে দিচ্ছি।
সাইন স্কোয়ার 20 ডিগ্রি, সাইন স্কোয়ার 30 ডিগ্রি, সাইন স্কোয়ার 40 ডিগ্রি। 50কে আমরা এভাবে লিখতে পারি সাইন স্কোয়ার 90 ডিগ্রি মাইনাস 40 ডিগ্রি, 90 থেকে 40 গেলে 50। আবার সাইন স্কোয়ার 60 ডিগ্রিকে এভাবে লিখতে পারি সাইন স্কোয়ার 90 ডিগ্রি মাইনাস 30 ডিগ্রি। আর 70কে লিখতে পারি সাইন স্কোয়ার 90 ডিগ্রি মাইনাস 20 ডিগ্রি। 80কে আমরা লিখতে পারি সাইন স্কোয়ার 90 ডিগ্রি মাইনাস 10 ডিগ্রি। তাহলে কি আসছে দেখো, প্রথমে সাইন স্কোয়ার 10 যেমন আছে থাক, সাইন স্কোয়ার 20, সাইন স্কোয়ার 30, আর কি সাইন স্কোয়ার 40। এবার দেখো সাইন 90 ডিগ্রি মাইনাস থিটা সমান কস থিটা, স্কোয়ার আছে তাহলে কস স্কোয়ার 40 ডিগ্রি। এখান থেকে পেয়ে যাব কস স্কোয়ার 30 ডিগ্রি, এখান থেকে পেয়ে যাচ্ছি কস স্কোয়ার 20 ডিগ্রি, আর এখান থেকে পাবো কস স্কোয়ার 10 ডিগ্রি। এবার একটু পাশাপাশি গুছিয়ে লিখব। দেখো সাইন স্কোয়ার 10 ডিগ্রি পাশে রাখছি কস স্কোয়ার 10 ডিগ্রি, প্লাস সাইন স্কোয়ার 20 ডিগ্রি পাশে রাখছি কস স্কোয়ার 20 ডিগ্রি, সাইন স্কোয়ার 30 ডিগ্রি পাশে রাখছি কস স্কোয়ার 30 ডিগ্রি, সাইন স্কোয়ার 40 ডিগ্রি পাশে রাখছি কস স্কোয়ার 40 ডিগ্রি। আর তো নেই, ঠিক আছে। এবার আমরা কি জানি সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইকুয়াল টু 1 হয়। সুতরাং এই জায়গা থেকে আমরা পেয়ে যাচ্ছি 1, এখান থেকে 1, এখান থেকে 1 পাবো, এখান থেকে 1 পাবো, 4টে 1 যোগ করলে 4 পাবো। এরপর সে অঙ্কে রয়েছে একটি আয়তঘনের দৈর্ঘ্য প্রস্থ এবং উচ্চতার সমষ্টি 19 সেন্টিমিটার আর কর্ণের দৈর্ঘ্য 11 সেন্টিমিটার, তাহলে আয়তঘনটির সমগ্র তলের ক্ষেত্রফল কত? প্রথমে আমরা আয়তঘনের দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা 3টে ধরে নেব। ধরি আয়তঘনের দৈর্ঘ্য a একক, প্রস্থ b একক এবং উচ্চতা c। আচ্ছা, এক্ষেত্রে একক লিখব না, সেন্টিমিটার আছে, তাহলে এককগুলোকে ক্যান্সেল করে আমরা সব সেমি লিখব। সেমি, এখানেও হবে b সেমি, আর এখানে হবে c সেমি। এবার কী বলেছে, দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা সমষ্টি 19, অর্থাৎ এ বি সি যোগ করলে আমরা পেয়ে যাব 19। আর রয়েছে কর্ণের দৈর্ঘ্য, অর্থাৎ √a² প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার সমান কত রয়েছে, কর্ণের দৈর্ঘ্যের সমষ্টি, কর্ণের দৈর্ঘ্য 11 সেন্টিমিটার। এটা একটু সলভ করে নিই। a² প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার সমান কী পাবো, 11 স্কোয়ার সমান 121। এবার জানতে চেয়েছে সমগ্র তলের ক্ষেত্রফল। দেখো সমগ্র তলের ক্ষেত্রফল সমান আমরা কি জানি, 2 ইন্টু ab প্লাস বিসি প্লাস সিএ। এটা কীভাবে পাবো না, a প্লাস বি প্লাস সি এর হোল স্কোয়ার থেকে যদি আমরা a² প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার বাদ দিয়ে দিই, তাহলে কিন্তু 2ab প্লাস বিসি প্লাস সিএ পাবো। এর মানগুলো রয়েছে, দেখো a প্লাস বি প্লাস সি এর হোল স্কোয়ার বলতে 19 স্কোয়ার মাইনাস 121, 19 স্কোয়ার বলে 361 মাইনাস 121 সমান, বিয়োগ করলে দেখো 240 বর্গ সেমি। এটাই হয়ে যাচ্ছে সঠিক উত্তর। এরপর আমরা 11 অঙ্কে যাব। 11 অঙ্কে বলেছে যে একটি গোলকের বক্রতলের ক্ষেত্রফল এস এবং আয়তন হচ্ছে ভি, তাহলে s³ ভি এর মান পায়ের সাপেক্ষে কত? তা প্রথমে গোলকের হচ্ছে ব্যাসার্ধ ধরে নেব। ধরি গোলকের ব্যাসার্ধ আর একক, অতএব কি রয়েছে, প্রথমে এস হচ্ছে বক্রতলের ক্ষেত্রফল বলতে 4πr² বর্গ একক, এটা আমরা সবাই জানি। আর আয়তন ভি হচ্ছে 4/3πr³ ঘন একক। কার মান জানতে চেয়েছে, s³/v²। অতএব দেখো s³/v², এস এর কিউব করছে, তার মানে এখানে পেয়ে যাবো 4³ π³ r²�³ সুতরাং r²⁵ এটা লিখলাম বোঝার সুবিধার্থে। এখানে ভি স্কোয়ার করলে 4² / 3² π² আর r³
স্কোয়ার সমান দেখো কী পাবো, একটা 4 ক্যান্সেল হবে, একটা পাই ক্যান্সেল হবে, তাহলে 3 স্কোয়ার উপরে গেলে 9, 4 পাই, আর দেখো আর 3 2 6, আর নিচেও আর 3 2 6 সমান পড়ে থাকছে দেখো r⁻6 ক্যান্সেল হলো, 9 4 36 পাই। এটাই হচ্ছে সঠিক উত্তর। এবার আমরা এই পর্বের শেষ অঙ্ক অর্থাৎ 4-এর দাগে 12 অঙ্কে যাব, যেখানে রয়েছে ইউআই সমান xi মাইনাস 10 বাই 5, xi মাইনাস 10 নয় বেটা 20/5, আর রয়েছে সামেশান fi ইউআই সমান 25, সামেশান fi সমান 50। তাহলে এক্স বারের মান কত? দেখো এক্স বার সমান আমরা কি জানি, এক্স বার সমান জানি a প্লাস এইচ ইন্টু সামেশান fi ইউআই বাই সামেশান fi। তাহলে এ আর এইচ কী করে পাবো? প্রথমে যেটা দেওয়া আছে দেখো এটা সমান আমরা লিখতে পারি xi মাইনাস a বাই এইচ। অতএব a সমান 20 আর এইচের জায়গায় এটা বসে আছে 5, বসিয়ে দেবো। এ বলতে 5, এইচ সমান এ বলতে 20 আর এইচ সমান 5 ইন্টু সামেশান fi ইউআই বলতে 25 বাই সামেশান fi বলতে 50। তাহলে 5 10 50, 20 আর 25কে 10 দিয়ে ভাগ করলে 2.5 সমান 22.5। তাহলে এক্স বাই মানটা আমরা কত পেয়ে যাচ্ছি? 22.5। এই পর্বে তোমরা 9 নম্বর যে স্কুল ছিল তার 1 ও 2 নম্বর প্রশ্নের সঠিক ও ডিটেলস সমাধান তোমরা পেয়ে গেলে। আশা করি এই ভিডিওটি তোমাদের কাছে খুব হেল্পফুল হবে। আর যারা নতুন ভিউয়ার্স রয়েছে, ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে পারো এবং পাশে থাকা বেল আইকন প্রেস করে চ্যানেলের সঙ্গে যুক্ত হয়ে যেতে পারো, যাতে করে তোমাদের অঙ্কের ধারাবাহিক একটা প্রস্তুতি চলতে পারে। আর অতি অবশ্যই কমেন্ট বক্সে জানিও তোমাদের যে লং কোশ্চেন নিয়ে প্রবলেমগুলো রয়েছে, প্রথমে কোন টপিক্সটা আমি ধরবো, সেটা হাইট অ্যান্ড ডিস্টেন্সের অঙ্ক না করণীয় অঙ্ক না ভেদের অঙ্ক, তোমাদের যেটা রিকোয়ারমেন্ট থাকবে আমি কিন্তু তার উপরে তোমাদের ক্লাস দেবো। তা বেশি বলবো না, ভিডিওটা অনেক লেন্দি হয়ে গেছে। তা চলো আজকে পর্ব এখানে শেষ করছি। থ্যাংকস ফর ওয়াচিং, টাটা।